নির্বাচনের আগে বিএনপির জামাই কোটার বুদ্ধিজীবী গর্ব করে বলছিল বিরোধীদের অর্থমন্ত্রী হওয়ার মতো ফিগার নাই। জামায়াত ইসলাম যদি সরকারে আসে তাহলে অর্থমন্ত্রী কি হবে? তাদের কোনো প্রিপারেশন নাই। আসলে মূল ঝামেলা ছিল বিরোধীদের না, ওদেরই বিভিন্ন সেক্টরে যোগ্য লোক নাই। এই জন্য দেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন গার্মেন্ট ব্যবসায়ীকে এনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বানায় দেওয়া হইল। মাত্র 2 মাস আগে গত ডিসেম্বরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে বিশেষ নীতিমালায় 2 বছরের গ্রেস পিরিয়ড সহ 10 বছরের মেয়াদে তার মালিকানাধীন গার্মেন্টস কোম্পানি হেরা সোয়েটার্স লিমিটেডের 89 কোটি টাকা বকেয়া ঋণ পুনঃস্তবশীল করছে। মানে এটা খেলাপি ঋণ ছিল। তো লুটপাটের সব কারিগরের সাথে বাংলার লুথার কিং এর সিস্টেম হয়ে গেছে। তারাই মব তৈরি করে আগের গভর্নরকে, মনসুর সাহেবকে ব্যাংক থেকে বের করে দিছে। ব্যাংকিং খাতকে যেই লোকটা গত 1.5 বছরে আবার ঠিকঠাক করছিল, তাকে না সরাইতে পারলে চলতেছিল না বাংলার লুথার কিং এর। উনারা সরাইলে একজন ঋণ খোলাপি একটা ছোটখাটো গার্মেন্টস ব্যবসায়ীকে গভর্নর বানাইল লুথার কিং। একটা দেশের সেন্ট্রাল ব্যাংকের প্রধান গভর্নর কেবল একজন ব্যাংকার না, তিনি মূলত রাষ্ট্রের আর্থিক সার্বভৌমত্বের রক্ষক। এটা একটা বিশাল পজিশন। আর্থিক সার্বভৌমত্ব আসলে কি? 1 নাম্বার হইতেছে নিজের মুদ্রার উপরে, নিজের টাকা পয়সার উপরে নিয়ন্ত্রণ। দেশ ঠিক করবে কত টাকা ছাপাবে, সুদের হার কত হবে, মুদ্রাস্ফীতি কিভাবে নিয়ন্ত্রণ করবে। যদি অন্য দেশ বা সংস্থার চাপে এই সমস্ত ঠিক করতে হয়, তাহলে আর্থিক সার্বভৌমত্ব কমে যায়। IMF বললো, বিশ্বব্যাংক বললো এটা করো ওইটা করো, ওই চাপটা যদি সহ্য করতে না পারে গভর্নর, তাইলে IMF বিশ্বব্যাংকই দেশ চালাবে, আমরা না। 2 নাম্বার বৈদেশিক ঋণের উপরে স্বাধীনতা। যদি কোনো দেশ এত বেশি বিদেশি ঋণে ডুবে যায় যে ঋণদাতারা বলে এই বাজেট কাটো, ওই বাজেট কাটো, ভর্তুকি বন্ধ করো, এই কর বাড়াও, তাইলে বাস্তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তো আর নিজেদের থাকে না, ওরা নিয়ে নেয়। তাই তো করে IMF, ওয়ার্ল্ড ব্যাংক তো তাই করে, বলে এইখানে ভর্তুকি দেওয়া যাবে না, এইখানে কাটো, এইখানে দাম বাড়াও, বিদ্যুতের দাম বাড়াও, এইটা করো সেইটা করো। আমাদের অর্থনীতি আমরা চালাই না, ওরা চালায়। 3 নাম্বার ব্যাংকিং ব্যবস্থার নিরাপত্তা। দেশের ব্যাংক যদি বিদেশি শক্তি বা রাজনৈতিক গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে অর্থনীতির ঝুঁকিতে পড়ে যায়। একটা উদাহরণ দিয়ে বুঝি, ধরেন আপনার নিজের বাড়ি আছে, কিন্তু মাসের শেষে আপনি কি খাবেন, কি কিনবেন, সব সিদ্ধান্ত নেয় যদি আপনাকে যে ঋণ দিছে সে, তাহলে বাড়ি আপনার, কিন্তু নিয়ন্ত্রণ তো আপনার না। রাষ্ট্রের ক্ষেত্রে একই কথা। আর্থিক সার্বভৌমত্বের মানে হইতেছে নিজের টাকার মূল্য, ব্যাংকিং ব্যবস্থা, ঋণ এবং অর্থনীতি নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তার মানে বাংলাদেশ ব্যাংক আর সোনালী ব্যাংক এক ধরনের ব্যাংক না। তাহলে এই কেন্দ্রীয় ব্যাংক আর সাধারণ ব্যাংকের মধ্যে তফাৎ কি? সাধারণ ব্যাংক আমরা এটা প্রত্যেকদিন ব্যবহার করি, আমরা যাইতে পারি ওইখানে, টাকা জমা রাখি, ঋণ নিই, বাড়ি বানানোর লোন নিই বা ব্যবসার লোন দিই। এরা ক্রেডিট কার্ড দেয়, চেক দেয়, লাভ করার জন্য ব্যবসা করে, জনগণকে সেবা দেয়। উদ্দেশ্য কি? লাভ করা। কাজ করে সাধারণ মানুষের সাথে আর ব্যবসা প্রতিষ্ঠানের সাথে। সাধারণ মানুষ তাদের টাকা জমা রাখে, এই টাকা নিয়ে এসে আরেকজনকে ঋণ দেয়, আমাদেরকেও ঋণ দেয়, ব্যবসা প্রতিষ্ঠানকেও ঋণ দেয়, আর এই টাকা ঋণ দিয়ে সে লাভ করে ব্যাংক। আপনার অ্যাকাউন্ট যে ব্যাংকে আছে সেটা সাধারণ ব্যাংক। আর সেন্ট্রাল ব্যাংকটা কি? এটা হলো দেশের সব ব্যাংকের মা বাপ, এরা দেশের টাকা ছাপে। আপনি টাকা খুলে দেখেন, ওখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সিগনেচার আছে। এরা টাকা ছাপায়, সুদের হার ঠিক করে ব্যাংক কত সুদ দেবে, সব ব্যাংক ঠিকভাবে চলতেছে কি না সেটা তদারকি করে, দেশের ডলারের রিজার্ভটা সামলায়। আপনি বাংলাদেশ ব্যাংকে যাইতে পারবেন না, কারণ বাংলাদেশ ব্যাংক সাধারণ মানুষকে সেবা দেয় না, এ পুরো দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করে। বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবসা করে না। ব্যাংকের লক্ষ্য হচ্ছে আর্থিক স্থিতিশীলতা ঠিক রাখা। সে কাজ করে সরকার, অন্যান্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে। 3 ধরনের এন্টিটির সাথে কাজ করে। সাধারণ ব্যাংক আপনার টাকার দেখভাল করে, কেন্দ্রীয় ব্যাংক দেশের টাকা এবং অর্থনীতির দেখভাল করে। তা আমরা তাইলে এই লোক হয়েছে তো কি হয়েছে, একজন গেছে আর একজন আসছে, কি সমস্যা? এইখানেই সমস্যা। সেটা হচ্ছে একটা দেশের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর হইতে কি কি যোগ্যতা থাকা উচিত, এটা আমাদের জানা থাকা দরকার। 1 নাম্বার টাকার ভাষা বুঝতে পারতে হবে। তিনি যেন ভালোভাবে বোঝেন টাকা কত ছাপলে বাজারে আগুন লাগে, মুদ্রাস্ফীতি হয়, সুদের হার বাড়ানো কমানোর প্রভাব কি, ডলার রিজার্ভ কিভাবে সামলাইতে হয়, ব্যাংক কিভাবে চলে সেটা জানতে হবে, কোন ব্যাংক ঝুঁকিতে আছে, ঝুঁকিতে পড়তে পারে, খেলাপি ঋণ মানে যে ঋণ নিয়ে যে টাকা মেরে দেয়, পাচার করে দেয়, এটা কেন বাড়ে এটা ধরতে পারবে, প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিতে পারবে। সে নিজেই তো খেলাপি ঋণ গ্রহীতা, সে কিসের সিদ্ধান্ত নেবে? সততা থাকতে হবে, সরকারের চাপে অযথা টাকা ছাপাবে না, দুর্নীতিগ্রস্ত ব্যাংকে বাঁচাইতে নিয়ম ভাঙবে না, এবং এই কাজ করছে এখনই, দায়িত্ব নিয়ে করছে, এটা পরে আমরা আসতেছি। ঠান্ডা মাথা থাকতে হবে, সংকট আসলে ভয় না পেয়ে মানুষকে আস্থা দিতে হবে। সব মিলায় সেন্ট্রাল ব্যাংকের প্রধান এমন মানুষের হওয়া উচিত যিনি ফাইন্যান্স বোঝেন, চাপ সামলাইতে পারেন, আর দেশের টাকার মূল্য রক্ষা করতে সাহসী ভূমিকা রাখতে পারেন। শিক্ষাগত যোগ্যতা কি থাকা উচিত?